শুনছেন কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পল্লী সমাজ এর পরবর্তী অংশ। এই নতুন তথ্য শুনিয়া একদিকে রমেশ যেমন অবাক হইয়া গেল, অন্যদিকে তাহার মন ইহাকেই স্থির সত্য বলিয়া গ্রহণ করিতে দ্বিধা করিতে লাগিল। বিশ্বেশ্বরী তাহা যেন বুঝিয়াই বলিলেন, ফলটাকেও উপায় বলে ভুল করিস নে বাবা। সেজন্য তোর মন থেকে সংশয় ঘুচতে চাইছে না। সেই জাতের ছোট বড় নিয়ে মারামারি করাটা উন্নতির একটা লক্ষণ, কারণ নয় রমেশ। সেটা সকলের আগে না হলেই নয়। মনে করে যদি তাকে নিয়ে নাড়াচাড়া করতে চাস, এদিক ওদিক দুদিক নষ্ট হয়ে যাবে। কথাটা সত্যি কিনা যদি যাচাই করতে চাস রমেশ, শহরের কাছাকাছি দু চারখানা গ্রাম ঘুরে এসে তাদের সঙ্গে তোর এই কুয়াপুরকে মিলিয়ে দেখিস, আপনি টের পাবি। কলিকাতার অতি নিকটবর্তী দু একখানা গ্রামের সহিত রমেশের ঘনিষ্ঠ পরিচয় ছিল। তাহারই মোটামুটি চেহারাটা সে মনে মনে দেখিয়া লইবার চেষ্টা করিতেই অকস্মাৎ তাহার চোখের উপর হইতে যেন একটা কালো পর্দা উঠিয়া গেল এবং গভীর সম্ভ্রম ও বিস্ময়ে চুপ করিয়া সে বিশ্বেশ্বরীর মুখের পানে চাহিয়া রহিল। তিনি কিন্তু সেদিকে কিছুমাত্র লক্ষ্য না করিয়া নিজের পূর্বানুবৃত্তিরূপে ধীরে ধীরে বলিতে লাগিলেন, তাই তো তোকে বারবার বলি, তুই যেন তোর জন্মভূমিকে ত্যাগ করে যাসনি। তোর মতো বাইরে থেকে যারা বড় হতে পেরেছে, তারা যদি তোর মতোই গ্রামে ফিরে আসতো, সমস্ত সম্বন্ধ বিচ্ছিন্ন করে চলে না যেত, পল্লীগ্রামের এমন দুরবস্থা হতে পারত না। তারা কখনোই গোবিন্দ গাঙ্গুলিকেই মাথা তুলে নিয়ে তোকে দূরে সরিয়ে করে দিতে পারত না। রমেশের রমার কথা মনে পড়িল, তাই আবার অভিমানের সুরে কহিল, দূরে সরে যেতে আমারও আর দুঃখ নেই জেঠাইমা। বিশ্বেশ্বরী এই সুরটা লক্ষ্য করিলেন, কিন্তু হেতু বুঝিলেন না। কহিলেন, না রমেশ, সে কিছুতেই হতে পারবে না। যদি এসেছিস, যদি কাজ শুরু করেছিস, মাঝপথে ছেড়ে দিলে তোর জন্মভূমি তোকে ক্ষমা করবে না। কেন জ্যাঠাইমা? জন্মভূমি শুধু তো আমার একার নয়। জ্যাঠাইমা উদ্দীপ্ত হইয়া বলিলেন, তোর একার বই কি বাবা, শুধু তোরই মা। দেখতে পাসনে, মা মুখ ফুটে সন্তানের কাছে কোনোদিনই কিছু দাবি করেননি। তাই এত লোক থাকতে কারো কানে তার কান্না গিয়ে পৌঁছাতে পারেনি, কিন্তু তুই আসবা মাত্রই শুনতে পেয়েছিলি। রমেশ আর তর্ক করিল না। কিছুক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া নিঃশব্দে প্রগাঢ় শ্রদ্ধা ভরে বিশ্বেশ্বরীর পায়ের ধুলা মাথায় লইয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। ভক্তি, করুণা ও কর্তব্যের একান্ত নিষ্ঠায় হৃদয় পরিপূর্ণ করিয়া লইয়া রমেশ বাড়ি ফিরিয়া আসিল। তখন সবেমাত্র সূর্যোদয় হইয়াছে। তাহার ঘরের পূর্ব দিকে মুক্ত জানালার সম্মুখে দাঁড়াইয়া সে স্তব্ধ হইয়া আকাশের পানে চাহিয়াছিল। সহসা শিশুকণ্ঠের আহ্বানে সে চমকিয়া মুখ ফিরিয়া দেখিল, রমার ছোট ভাই যতীন দ্বারের বাহিরে দাঁড়াইয়া লজ্জায় আরক্তভাবে ডাকিতেছে, ছোড়দা। রমেশ কাছে গিয়া হাত ধরিয়া তাহাকে ভিতরে আনিয়া জিজ্ঞাসা করিল, কাকে ডাকছ যতীন? আপনাকে? আমাকে? আমাকে ছোটদা বলতে তোমাকে কে বলে দিলে? দিদি? দিদি? তিনি কি কিছু বলতে তোমাকে পাঠিয়েছেন? যতীন মাথা নাড়িয়া কহিল, কিছু না। দিদি বললেন আমাকে সঙ্গে করে তোর ছোটদার বাড়িতে নিয়ে চল, ওই যে ওখানে দাঁড়িয়ে আছেন, বলিয়া সে দরজার দিকে চাহিল। রমেশ বিস্মিত ও ব্যস্ত হইয়া আসিয়া দেখিল, রমা একটা থামের আড়ালে দাঁড়াইয়া আছে। সরিয়া আসিয়া সবিনয়ে কহিল, আজ আমার একই সৌভাগ্য, কিন্তু আমাকে ডেকে না পাঠিয়ে
নিজে কষ্ট করে এলে কেন? এসো, ঘরে এসো। রমা একবার ইতস্তত করিল, তারপর যতীনের হাত ধরিয়া রমেশের অনুসরণ করিয়া তাহার ঘরের চৌকাটে আসিয়া বসিয়া পড়িল। কহিল, আজ একটা জিনিস ভিক্ষে চাইছি, আপনার বাড়িতে এসেছি, বলুন, দেবেন? বলিয়া সে রমেশের মুখের পানে স্থির দৃষ্টিতে চাহিয়া রহিল। সেই চাহনিতে রমেশের পরিপূর্ণ হৃদয়ের সপ্তস্বরা অকস্মাৎ যেন উন্মাদ শব্দে বাজিয়া উঠিয়া একেবারে ভাঙিয়া ঝরিয়া পড়িল। কিছুক্ষণ পূর্বেই তাহার মনের মধ্যে যে সকল সংকল্প, আশা ও আকাঙ্ক্ষা অপরূপ দীপ্তিতে নাচিয়া ফিরিতেছিল, সমস্তই একেবারে নিবিয়া অন্ধকার হইয়া গেল। তথাপি প্রশ্ন করিল, কি চাই বলো? তাহার অস্বাভাবিক শুষ্কতা রমার দৃষ্টি এড়াইল না। সে তেমনি মুখের প্রতি চোখ রাখিয়া কহিল, আগে কথা দিন। রমেশ ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া মাথা নাড়িয়া কহিল, তা পারিনে। তোমাকে কিছুমাত্র প্রশ্ন না করেই আমার কথা দেবার শক্তি তুমি নিজের হাতে যে ভেঙে দিয়েছ রমা। রমা আশ্চর্য হইয়া কহিল, আমি? রমেশ বলিল, তুমি ছাড়া এ শক্তি আর কারোর ছিল না। রমা, আজ তোমাকে একটা সত্য কথা বলবো। ইচ্ছা হয় বিশ্বাস করো, না হয় করো না, কিন্তু জিনিসটা যদি না একেবারে মরে নিঃশেষ হয়ে যেত, হয়তো কোনোদিনই কথা তোমাকে শোনাতে পারতাম না। বলিয়া একটুখানি চুপ করিয়া পুনরায় কহিল, আজ নাকি আর কোনো পক্ষেরই লেশমাত্র ক্ষতিবৃদ্ধির সম্ভাবনা নেই, তাই আর জানাচ্ছি। তোমাকে অদেও আমার সেদিন পর্যন্ত কিছুই ছিল না, কিন্তু কেন জানো? রমা মাথা নাড়িয়া জানাইল, না। কিন্তু সমস্ত অন্তঃকরণটা তাহার কেমন একটা লজ্জাকর আশঙ্কায় কণ্টকিত হইয়া উঠিল। রমেশ কহিল, কিন্তু শুনে রাগ করো না, কিছুমাত্র লজ্জাও পেও না। মনে করো এ কোনো পুরাকালের একটা গল্প শুনছ মাত্র। রমেশ মনে মনে প্রাণপণে বাধা দিবার ইচ্ছা করিল, রমা মনে মনে প্রাণপণে বাধা দিবার ইচ্ছা করিল, কিন্তু মাথা তাহার এমনই ঝুঁকিয়া পড়িল যে কিছুতেই সোজা করিয়া তুলিতে পারিল না। রমেশ তেমনি শান্ত, মৃদু ও নির্লিপ্ত কণ্ঠে বলিয়া উঠিল, তোমাকে ভালোবাসতাম রমা। আজ আমার মনে হয় তেমন ভালোবাসা বোধ করি কেউ কখনো বাসেনি। ছেলেবেলায় মার মুখে শুনতাম আমাদের বিয়ে হবে, তারপর যেদিন সমস্ত আশা ভেঙে গেল, সেদিন আমি কেঁদে ফেলেছিলাম। আজও আমার তা মনে পড়ে। কথাগুলো জ্বলন্ত সীসার মতো রমার দুই কানের মধ্যে প্রবেশ করিয়া দগ্ধ করিয়া ফেলিতে লাগিল, এবং একান্ত অপরিচিত অনুভূতির অসহ্য তীব্র বেদনায় তাহার বুকের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত কাটিয়া কুঁচি কুঁচি করিয়া দিতে লাগিল। কিন্তু নিষেধ করিবার কোনো উপায় খুঁজিয়া না পাইয়া নিতান্ত নিরুপায় পাথরের মূর্তির মতো স্তব্ধ হইয়া বসিয়া রমা রমেশের বিষাক্ত মধুর কথাগুলো একটির পর একটি ক্রমান্বয়ে শুনিয়া যাইতে লাগিল। রমেশ কহিতে লাগিল, তুমি ভাবছ তোমাকে এসব কাহিনী শোনানো অন্যায়? আমার মনেও সে সন্দেহ ছিল বলেই সেদিন তারকেশ্বরে যখন একটি দিনের যত্নে আমার সমস্ত জীবনের ধারা বদলে গেল, তখনও চুপ করেছিলাম। কিন্তু সে চুপ করে থাকাটা আমার পক্ষে সহজ ছিল না। রমা কিছুতেই আর সহ্য করতে পারিল না, কহিল, তবে আজকেই বা বাড়িতে পেয়ে আমাকে অপমান করছেন কেন? রমেশ কহিল, অপমান? কিছু না, এর মধ্যে মান অপমানে কোনো কথাই নেই। এই যাদের কথা হচ্ছে, সে রমাও কোনো দিন তুমি ছিলে না, সে রমেশও আমি আর নেই। যাই হোক, শোনো, সেদিন আমার কেন জানি নে অসংশয়ে বিশ্বাস হয়েছিল তুমি যা ইচ্ছে বলো, যা খুশি করো, কিন্তু আমার অমঙ্গল তুমি কিছুতেই সইতে পারবে না। বোধ করি ভেবেছিলাম, সেই যে ছেলেবেলায় একদিন আমাকে ভালোবাসতে, আজও তা একেবারে ভুলতে পারোনি। তাই ভেবেছিলাম
কোনো কথা তোমাকে না জানিয়ে তোমার ছায়ায় বসে আমার সমস্ত জীবনের কাজগুলো ধীরে ধীরে করে যাব। তারপরে সে রাত্রে আকবরের নিজের মুখে যখন শুনতে পেলাম তুমি নিজে, ও কি বাইরে এত গোলমাল কিসের বাবু? গোপাল সরকারের ত্রস্ত ব্যাকুল কণ্ঠস্বরে রমেশ ঘরের বাহিরে আসিতেই সে কহিল, বাবু, পুলিশের লোক ভজুয়াকে গ্রেপ্তার করেছে। কেন? গোপালের ভয়ে ঠোঁট কাঁপিতেছিল। কোনো মতে কহিল, পরশু রাত্রিরে রাধানগরের ডাকাতিতে সে নাকি ছিল। রমেশ ঘরের দিকে চাহিয়া কহিল, আর এক মুহূর্ত থেকো না রমা, খিড়কি দিয়ে বেরিয়ে যাও, পুলিশ খানা তল্লাশি করতে ছাড়বে না। রমা নীলবর্ণ মুখে উঠিয়া দাঁড়াইয়া বলিল, তোমার কোনো ভয় নেই তো? রমেশ কহিল, বলতে পারিনি, কতদূর কি দাঁড়িয়েছে সে তো এখন জানি নে। একবার রমার ওষ্ঠাধর কাঁপিয়া উঠিল, একবার তাহার মনে পড়িল পুলিশে সেদিন তাহার নিজের অভিযোগ করা। তারপরে সে হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিল, আমি যাব না। রমেশ বিস্ময় মুহূর্তকাল অবাক থাকিয়া বলিল, ছি ছি, এখানে থাকতে নেই রমা, শিগগির বেরিয়ে যাও। বলিয়া আর কোনো কথা না শুনিয়া যতীনের হাত ধরিয়া জোর করিয়া টানিয়া এই দুই ভাই বোনকে খিড়কির পথে বাহির করিয়া দিয়া দ্বার রুদ্ধ করিয়া দিল।